দর্শক, আমরা দেখছিলাম তামিমের নেতৃত্বাধীন বোর্ডের দ্বিতীয় দিন গেল গতকাল। কি তিনি আসলে বলেছেন, কি করতে চান, সেসব নিয়ে আমরা আলোচনা করতে চাই। আমাদের সাথে এই মুহূর্তে স্টুডিওতে আছেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা। পিয়াল, শুভ সকাল। আপনার সাথে লাস্ট শোতেই আমার কথা হচ্ছিল যে এরকম একটা অ্যাডহক কমিটির কথা শোনা যাচ্ছিল যে বুলবুলের বোর্ডটা আসলে ভেঙে যাচ্ছে, আলটিমেটলি তিনি শেষ রক্ষা করতে পারবেন না। সেখান থেকেই হলো। তবে এই বোর্ডের 11 জনের নাম দেখে প্রত্যেকেরই মনে হচ্ছে তারা কাউকেই চেনে না। আসলে কি তাই? না, ব্যাপারটা তো তেমনই। মানে আপনি দেখেন যে নামগুলো আসছে অনেকে চিনেন না, মানে এদেরকে আমরা কেন আপনি ফাহিম সিনহা, আতহার আলী, নান্নু, না এই নামগুলো আছে, কিছু নাম আছে যেগুলো বলা হচ্ছে যে এমপি পুত্র কিংবা এমপির একজন স্ত্রী রয়েছেন, তাদেরকে অনেকে চিনে না। এবং মিডিয়াও কিন্তু অনেক সময় আমরা কিন্তু তাদের খোঁজ নিয়েছি যে এদের পরিচয় কিংবা এদের ব্যাকগ্রাউন্ড। তবে একটা জিনিস কি, আপনি কালকে দেখলাম আমরা সংসদে একজন আমাদের বললেন যে কি বাপের দোয়া ক্রিকেট, আগে তো মায়ের দোয়া বলা হতো, টিপ্পনি কেটে এখন বাবার দোয়া হয়ে গেছে। হ্যাঁ, তো যেটা হয়েছে সংসদের রিলের বাজার কিন্তু এখন রমরমা, মানে এখানে কিন্তু রিলস গুলো খুব ভাইরাল হচ্ছে। তো ওইখানে একটা মজার এরকম আমি একটা দেখলাম আর কি, এমন একটা মন্তব্য। তো যেটা হয়েছে এরকম কিন্তু এরা নতুন, এটা এই জন্য আমাদের চমক মনে হচ্ছে যে নতুন এরকম একসঙ্গে এতগুলো এমপি পুত্র, এই জন্য আসলে আমাদের সবার অনেকের কাছেই কিন্তু আসলে একটু খটকা লেগেছে এবং ঝাটকাও লেগেছে। তো তারপর আপনি যদি খেয়াল করেন আগের বোর্ডে আপনি যে রিপোর্টটা করলেন, আমরা দেখলাম যে আগের বোর্ডেও কিন্তু এরকম চমক আমরা পেয়েছিলাম। মানে এটা ব্যাপারটা এমন না যে এটাই প্রথম। আবেগের বোর্ডেও কিন্তু আমরা দেখেছি গায়ককে দেখেছি, অনেক ওই যে পাঁচতারা হোটেলের কর্মকর্তাকে দেখেছি। তো এটা আমাদের নতুন না। আর সবচেয়ে বাস্তবতাটা হচ্ছে কি, আপনার প্রত্যেক ক্রীড়ারই একটা সমান ও বিপরীত প্রতিক্রিয়া থাকে। নিউটন বলে গিয়েছিলেন অনেক দিন আগে, গতির তৃতীয় সূত্র ধরে। তো সেটাই কিন্তু আমরা দেখছি এখন। মানে এইটা এখন আপনার কাছে অবাক লাগছে, ভালো লাগছে না। যে আপনি খেয়াল করেন যখন নাকি 5 আগস্টের পরে যখন নাকি আহমেদ সাজ্জাদুল ইসলাম ববিকে, তিনি কিন্তু পদত্যাগ করেননি, তিনি দেশ ছাড়িয়েও যাননি, তাকে কিন্তু সরিয়ে কিন্তু ফারুক আহমেদকে আনা হয়েছিল এবং তখন সেটা ভালো ছিল। তো ফারুক আহমেদের কাছে তখন কখন খারাপ লাগলো, যখন নাকি তাকে সরিয়ে আবার বুলবুল ভাইকে আনা হলো, আমিনুল ইসলাম বুলবুলকে আনা হলো, তখন তিনি বললেন না এটা কি করে হয়। আবার বুলবুল ভাই কি করলেন, বুলবুল ভাইকে সরিয়ে যখন নাকি তামিমকে আনা হলো, তখন কিন্তু এখন বলছেন যে না এনএসসি এটা কেন করতে পারে। তো সবাই কিন্তু আসলে বিশুদ্ধ গোলাপ জল না, এখানে সবার ভিতরেই ভেজাল আছে। এবং আপনি যদি খেয়াল করেন, মানে এই যেটা নাকি আমরা ঢিলটা মারছি, সে ঢিলটা কিন্তু আমার গেও আসতে পারে, সেটা আমরা কখনোই ভাবি না। তো সেটাই হচ্ছে, আমরা অবাক হই না খুব একটা, হয়তো অনেকেই হয়। তো নতুন যে 4 জনের কথা বলা হচ্ছে যে এমপি পুত্র 3 জন, তাদের কিন্তু আমরা খোঁজ নিলাম যে তাদের কিন্তু ক্রিকেট সংশ্লিষ্টতা আছে, তারা কিন্তু ক্লাবের কাউন্সিলর। এবং আপনার যে তামিম যে প্যানেলটা করেছিল, কোরামটা করেছিল নির্বাচন করার জন্য, তাদের সঙ্গেই কিন্তু এরা ছিলেন। তাদের একজন আজাদ বয়েজের ছিলেন, আর একজন ফায়ার স্পোর্টিং কিংবা এরকম কোনো অ্যাপেক্স ক্রিকেটের, তারা 3 জনই কিন্তু এমন কাউন্সিলর ছিলেন যে 3 জন এমপি পুত্র। তো তাদের সঙ্গে হয়তো মিডিয়ার ওইভাবে সংশ্লিষ্টতা নেই এবং সাধারণ জনগণ জানে না, সে কারণে তাদের মনে হচ্ছে। তবে যেটা বললাম যে তামিমের জন্য এটা কিন্তু আমি মনে করি যে বুলবুল ভাইয়ের ওই শিক্ষাটাই তাকে নিতে হবে তামিমকে। সেটা হচ্ছে যে গ্রহণযোগ্যতা এবং আস্থা, এই দুটাই তাকে দেখাতে হবে। এবং বুলবুল ভাই যেটা বলেছিলেন, তিনি এসে কিন্তু বলেছিলেন আমি টি-20 ইনিংস খেলতে চাই। কিন্তু তামিম যে 11টা পেয়েছেন, আমার মনে হয় এই 11 দিয়ে তার টি-20 না, টেস্টও না, ওয়ানডেটা স্যুট করবে। এই মুহূর্তে তার হাতে যে সময় আছে 3 মাস, তার আসলে টি-20 খেলা ছাড়া আর কোনো ওয়ে নেই। এবং টি-20 এমনভাবেই খেলতে হবে, বলে ছক্কা মেরেই তাকে আসলে, কারণ তিনি যেটা বলেছেন তিনি তো নির্বাচন করতে চান। সো সবার আস্থা অর্জন করতে গেলে তো তাকে সেভাবেই পারফরমেন্স করতে হবে। গতকালকে পারফরমেন্স নিয়ে যদি কথা বলি, বা গতকালকেই অফিসিয়ালি তিনি জানিয়েছেন, আমরা মোটামুটি বুঝতে পারছি যে তিনি কিভাবে আসলে তার বোর্ডটা চালাতে চান। তামিমকে আমরা সবসময় দেখেছি তিনি ক্রিকেটার বান্ধব, সবসময় ক্রিকেটারদের সুবিধা অসুবিধা নিয়ে তিনি সবার আগে সরব হয়েছেন এবং এখন তিনি কাজ করার সুযোগটা পেয়েছেন এবং সেটার আমরা কার্যকারিতাটাও দেখলাম। তিনি এসেই মোটামুটি স্যালারি ডাবল করে দিয়েছেন ঘরোয়া ক্রিকেট লিগ যারা খেলছেন। কারণ অনেকেই আছে জাতীয় দলের আশেপাশেও নেই, তাদের এই ঘরোয়া ক্রিকেট লিগটা খেলেই তাদের আসলে রুটি রুজির হয় সেই জায়গাটা। এবং নারী ক্রিকেটারদেরকে স্পেশালি অনেক বেশি আসলে গুরুত্ব দেওয়া হয়েছে। এই বিষয়টা কীভাবে দেখছেন যে এসেই স্যালারি বাড়ানো? না, আপনি যেটা বললেন, তামিম ইকবাল কিন্তু সবসময় ক্রিকেটার ফ্রেন্ডলি এবং তার সঙ্গে তার ওই প্রজন্মের বলেন, নতুন প্রজন্মের বলেন, সবারই একটা যোগাযোগ আছে এবং ভালো রিলেশন আছে। সেই ক্ষেত্রে কালকে তিনি যে ঘোষণাটা দিয়েছেন, তাদের বোর্ড যে সিদ্ধান্তটা নিয়েছে যে ডাবলস করে দিয়েছে, এটাতে আমার অবশ্যই এটা প্রশংসনীয়, ভালো ব্যাপার যে ক্রিকেটারদের স্যালারি এবং ম্যাচ ফি বেড়েছে। তবে আমি কিন্তু ওই যে থাকে না একটু, মানে আমার মনে হয় যে তিনি যেহেতু পরবর্তী নির্বাচন করবেন এবং করতে যাচ্ছেন, আমার মনে হয় যে অ্যাডহক কমিটির থেকে এই সিদ্ধান্তগুলো না নিয়ে এটা কোনো নির্বাহী কমিটির থেকে এই স্যালারি এবং ম্যাচ ফি বাড়ানোর সিদ্ধান্তটা নিলে
আরো ভালো হতো। আপনি দেখেন তার কাছে কিন্তু 3 মাসের মতন সময় আছে। এইখানে তামিম ইকবালের আমি মনে করি যে 3টা চ্যালেঞ্জ তাকে মানে মোকাবেলা করতে হবে, এবং এই 3টা চ্যালেঞ্জ যদি সে মোকাবেলা করতে পারে, কোন 3টা? সে 3টা যদি আপনি ধরেন, যে প্রথমত হলো যে আপনি ম্যাচ ফি বাড়িয়েছেন, বাট আপনাকে আগে ম্যাচটা কনফার্ম করতে হবে। প্রথমত হচ্ছে আপনি ঢাকা ক্লাব ক্রিকেটটা ফিরিয়ে আনতে হবে, যেটা আমরা ডিপিএল বলি, ঢাকা প্রিমিয়ার লিগ, এটা আপনার মাঠে গড়াতে হবে। দ্বিতীয়টা হচ্ছিল যে আপনার ইন্টারন্যাশনাল যে আমাদের একটা গ্যাপ রয়েছে, বা ইন্টারন্যাশনাল গভর্নিং বডিগুলোর সাথে সব দেশের, আমরা 14-2 ভোটে হেরে গিয়েছিলাম, এই রিলেশনগুলো, ইন্টারন্যাশনাল রিলেশনগুলো বাড়াতে হবে। এবং অলরেডি আমরা দেখেছি ভারতীয় ক্রিকেট বোর্ডের একজন কর্মকর্তা রাজীব শুক্লা, তিনি অভিনন্দন জানিয়েছেন, এবং আমরা যতটুকু জানি আইসিসি থেকে একটা গ্রিন সিগন্যাল আছে। তো এই রিলেশনটা তাকে বিল্ড আপ করতে হবে, এটা দ্বিতীয়। আর তৃতীয় হচ্ছিল যে আপনার নির্বাচনটা ফ্রি অ্যান্ড ফেয়ার, তিনি যেটা ঘোষণা দিয়েছেন সেটা করে দেখাতে হবে। এবং ভুলুল ভাই যেটা ভুলটাই করেছিলেন, যে তিনি কিন্তু ম্যানিপুলেটের একটা অংশ হয়ে গিয়েছিলেন, কাউন্সিলরশিপ বাতিল করে চিঠি লিখে তার একক সিদ্ধান্ত এরকম জেলা এবং বিভাগীয় কাউন্সিলর ওইটা ভেঙে দিয়েছিলেন। তো ওইটাতে তামিম ইকবালের আপনার নিজস্ব তার গ্রহণযোগ্যতা এবং আস্থা ওইটা অর্জন করতে হবে। এই 3টি করতে পারলে তিনি আমার মনে করেন যে আমি মনে করি যে পরবর্তী স্টেপের জন্য তিনি আসলে আগাতে রেডি পারবেন। হয়ে যাবেন। যে ক্রিকেট লিগটা নিয়ে আমরা সবথেকে বেশি কথা বলেছি, যে আন্তর্জাতিক ক্রিকেট হচ্ছে কিন্তু ঘরোয়া ক্রিকেট যদি না চলে তাহলে আলটিমেটলি আসলে কি একদম। হবে, সে জায়গায় এখন কোনো সমস্যা দেখেন কিনা? কারণ যে ক্লাবগুলো বর্জন করেছিল বুলবুলের বোর্ডকে, তারা তো আলটিমেটলি তামিমপন্থী যদি আমরা বলি, এখন তো আসলে সমস্যা থাকার কথা না। না, আমি অলরেডি শুনেছি যে মোহামেডান ক্রিকেট ক্লাব তারা দল গোছানোর জন্য একটা ক্রিকেটারদের কাছে বার্তা দিয়েছেন, এবং অন্যান্য ক্লাবকেও বলছেন যে তারা খেলার জন্য যেন প্রস্তুত হয়। তো খেলা হয়তো হবে, আশা করছি খেলাটা মাঠে গড়াবে। হয়তো মাঠের একটু সংকট থাকতে পারে, বর্ষার মৌসুম চলে আসছে, এই ক্ষেত্রে একটু হতে পারে। বাট আমি আশা করি, এবং নতুন সভাপতির কাছে, যে তিনি এই দিকটা অন্তত ঢাকা ক্রিকেট, যে ঢাকা প্রিমিয়ার লিগ, এইটার জন্য তিনি মাঠে গড়ান। এবং তিনি এই মুহূর্তে যে নতুন 11 নিয়ে যে তিনি নতুন ইনিংস খেলতে নেমেছেন, এখানে কিন্তু আপনি খেয়াল করেন তার নতুন 11-এ কিন্তু আপনি টপ অর্ডারে যদি আমি বলি, তিনি নিজে একজন টপ অর্ডার ব্যাটসম্যান, তার সঙ্গে আতার আলী খান থাকবেন, আপনার মিনহাজুল আবেদিন নান্নু, তারা ক্রিকেটার, তাদের অভিজ্ঞতা দিয়ে তাদের এই কমিটির থেকে তারা হয়তো তামিমকে হেল্প করবে। আপনি যদি মিডিল অর্ডারের কথা চিন্তা করেন, তারা এখানে কর্পোরেট ব্যক্তিরা রয়েছেন 4 জন, তারা কিন্তু সবাই এর আগেও তাদের অভিজ্ঞতা আছে, কয়েকজনের ক্রিকেট বোর্ডে থাকা, সালমান ইসমানি, তিনি দারুণ একজন মানুষ। আপনি যদি বলেন আপনি ফাহিম সিনহা, তারপরে আপনার তানজিল চৌধুরী, তারপরে আপনার আরেকজন, এই মুহূর্তে আমার নামটা মনে পড়ছে না। তো তারা কিন্তু মিডিল অর্ডার মেরে ভালো আছে, বাট তাদের টেল এন্ডারটা কিন্তু, আমি যেটা বললাম যে এমপি পুত্র যারা আছেন তারা কিন্তু নবাগত, এবং তাদের জন্য এটা চ্যালেঞ্জিং থাকবে। এবং আপনার কিন্তু মনে রাখতে হবে তামিম ইকবালের এই ইয়েতে কিন্তু তার জন্য 12 ম্যানও থাকবে, এবং 12 ম্যানটা হইতে পারে আপনার, আমি মনে করি যে বিসিবির বাইরে যে অন্যান্য ইন্টারন্যাশনাল বোর্ড, তাদের সাপোর্টটা যদি থাকে, এই 12 ম্যানে থাকবে। আর আপনার কি মনে, আপনি নিজেও একটু বলেছেন যে মোটামুটি একটা গ্রিন সিগন্যাল মনে হচ্ছে আশপাশ থেকে আসছে, এবং ভারতীয় মিডিয়াগুলো তো, ভারতের সাথেই তো আসলে আমাদের সম্পর্কটা সব থেকে বেশি খারাপ হয়েছে লাস্ট সিজনটাতে, সেই জায়গায় ভারতীয় মিডিয়াগুলোতেও আমরা আসলে তামিমকে নিয়ে তারা আসলে বেশ ভালো কথাই বলছিলেন, এবং তারা বুলবুলের বোর্ডকে বলছিলেন যে বিশ্বকাপ খেলার ব্যর্থতাটার কারণেই আসলে মেইনলি এই বোর্ডকে বিদায় নিতে হয়েছে, এবং তামিমকে তারা সাধুবাদ জানিয়েছে। তার মানে এই জায়গাটাতেও সমস্যা অনেকটাই মনে হচ্ছে যে আসলে শিথিল হয়ে যাচ্ছে, সমস্যাটা হয়তো আগের মতো আর প্রকট থাকবে না। না, তামিম কিন্তু ওয়ার্ম আপ করেই তারপরে খেলতে নেমেছে, মানে ব্যাপারটা এমন না যে হুট করে তারা এগোচ্ছে। তার কিন্তু এইগুলা সিগন্যালগুলা তার আমরা শুনেছি যে তিনি পেয়েছেন, সবুজ সংকেত পেয়েছেন। এবং আমরা যেটা আপনি কালকে সংসদেও কিন্তু আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী একটা কথা বলেছেন, যে তামিম হচ্ছে এমন একজন ক্রিকেটার, ওই জবাবটা দিতে গিয়ে, তামিমকে ইন্টারন্যাশনাল ব্র্যান্ড, তাকে সবাই চিনে। তার মানে কি, সে ব্র্যান্ডটাকে কিন্তু বাংলাদেশ ক্রিকেট ইমেজ সংকটের এই মুহূর্তে কাজে লাগাতে চায়। এবং ভারতীয় ক্রিকেট বোর্ডের রাজীব শুক্লা যে টুইট এক্স হ্যান্ডেলেতে যে বার্তাটা দিয়েছেন, তাতে কিন্তু একটা বার্তা অবশ্যই থাকে যে ভারতীয় ক্রিকেট বোর্ডের একটা সমর্থন এই বোর্ডের সঙ্গে আছে। এবং ভারতে আমরা এটা স্বীকার করি কিংবা অস্বীকারও করতে পারি, বাট এটা মানতে হবে যে মানে ভারতীয় ক্রিকেট বোর্ড হচ্ছে ইন্টারন্যাশনাল ক্রিকেটের জন্য আমেরিকার মতন আর কি একটা শক্তি। তাদের ওইটা যদি থাকে, তাহলে আপনি অনেকটা সাপোর্ট পাবেন, অনেকটা এগিয়ে যেতে পারবেন সব ক্ষেত্রে, মার্কেটিং বলেন, খেলার আদান প্রদান বলেন, ইন্টারন্যাশনাল আমাদের সেটা তো আমরা দেখেছি, ভারতের সাথে পায়ে পা লাগিয়ে ঝগড়া করতে গিয়ে আসলে কোন ফলটা ভোগ করতে হয়, সেটা তো আমরা আসলে আলটিমেটলি দেখিয়েছি। একটা ব্যাপার আছে, বিসিবিতে যারাই আসেন তারা সবাই কথা বলতে চান, এটা একটাই অসুবিধা হয়, এবং সেটার কারণে অনেককেই তার ফল ভোগ করতে হয়, অনেক বেশি সমালোচনা ভোগ করতে হয়, সেটা আমরা সবসময় দেখেছি। তো আমি যখন প্রথম দিনই তিনি আসলে বলেছেন যে এই সমস্যাটা তিনি সবার আগে সমাধান করবেন, সবাই যেন এসে কথা না বলে, একজন ব্যক্তি এসে কথা বলবেন, এবং তিনি আসলে নামটা নির্ধারিত করে দিয়েছিলেন। কিন্তু গতকালকেই আসলে কথা বলার জন্য তামিম
তাকেই আসলে আসতে আসতেছে। হয়েছে, তিনি একাই ছিলেন। এই জায়গায় কি সমস্যা হতে পারে বলে মনে করছে? এটা কিন্তু তামিম যেটা পয়েন্ট আউট করেছেন, তিনি রোগটা ধরতে পেরেছেন, এখন আপনার ওই প্রেসক্রাইব করে ওষুধটা কিভাবে খাওয়াতে হয় সেটা নিয়ে তিনি চিন্তা করছেন। তবে আমি যেটা মনে করি অবশ্যই এই যে কথার ফুটার যে ব্যাপারটা, এবং আমরা গত বোর্ডেও দেখেছি একজন শুধু এই মিডিয়াতে কথা বলে ক্ষান্ত হয়নি, তারা ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন। তো সব মিলিয়ে এই জায়গাটা দারুণভাবে পয়েন্ট আউট করা হয়েছে। তবে ওটাও কেন, আমার প্রশ্ন যে কালকে কেন তানজিল চৌধুরী এলেন না, এবং যেহেতু আগের দিনই মাত্র ঘোষণা করেছে, মাত্র কয়েক ঘন্টার ব্যবধানে, তাহলে কি কোনো তারা ঠিক করতে পারেননি? আমরা যেটা শুনেছি মানে বোর্ডের যে ব্যাখ্যাটা এমন যে তিনি তানজিল চৌধুরী তিনি একটু নবাগত, মিডিয়ার সামনে একটু অপ্রস্তুত সবসময়, নতুন যেহেতু এইভাবে ফেস করতে হবে, তাকে একটু হয়তো সময় দিতে হবে, এর ভিতর তারা হয়তো নতুন কাউকে ঠিক করতে পারে। সেই ক্ষেত্রে কিন্তু আপনি যদি দেখেন যে আমি মনে করি এই বোর্ডে তামিমের এই 11-এ কয়েকজন নাম আছে, তারা কিন্তু আমার মনে হয় যে এটা মিডিয়াটা ভালোভাবে হ্যান্ডেল করতে পারে। তার একজন আমার মনে হয় যে ফাইন সিনা, তিনি পাপন এক্সপেরিয়েন্স ক্যাম্পেইনার, মানে তার জন্য আসলে তিনি কাজটা কিন্তু খুবই গত easy। 3টি বোর্ডে উপস্থিত ছিলেন, তিনি জানেন মিডিয়ার এই ব্যাপারটি তিনি ফেস করতে পারেন। তো আমার মনে হয় যে ভালো 11টা তার যে আছে, তামিমের যে অভিজ্ঞতা আছে, আমার মনে হয় যে তারা চালাতে পারবে। আর দর্শক হিসাবে আমাদের ফেসবুকের কমেন্টসটা তো থাকবেই, এবং আম্পায়ার হিসাবে থাকবে আরো মিডিয়া। একটা ব্যাপার নিশ্চয়ই খেয়াল করেছেন, তামিম ইকবাল কালকে কথা বলেছেন কি কি সিদ্ধান্ত হয়েছে বোর্ড মিটিং এ, তিনি শুধুমাত্র সেগুলোই জানিয়েছেন এবং জানানোর সাথে সাথেই তিনি চলে গিয়েছেন, কারো কোনো প্রশ্ন নেননি। একটু কি মনে হচ্ছে কিনা তিনি একটু রিজার্ভ, কারণ তিনি জানেন যে প্রশ্ন নিতে গেলে সেটা আসলে অনেকটাই বেশি বেড়ে যায়, এবং সেখান থেকে অনেক কিছু, কারণ মাত্রই তামিম দায়িত্ব নেওয়ার পর থেকে আমরা দেখছি কিন্তু একটা পক্ষ শুরু থেকে তামিম বিরোধী, এবং তামিমকে নিয়ে যেটা আসলে আমরা শুরুতেই আলোচনা করেছি যে সব আননোন লোক বা অন্যভাবেই আসলে একটা কমিটি গঠন করা হচ্ছে, সেই সব এড়াতেই কি তামিম আসলে একটু সেফ থাকতে চাচ্ছে কিনা, বা শুধুমাত্র তিনি তার পারফরমেন্সই নজর দিতে চাচ্ছেন কিনা? অবশ্যই, এবং তামিম কিন্তু মিডিয়ার সঙ্গে এত বছর ধরে আছে, তিনি কিন্তু জানেন যে একজন কি হয়, আপনি 5 মিনিট কথা বলতে গেলে একটা অন্য মুখের ভিতর থেকে একটা শব্দ বেরিয়ে যেতে পারে। তো আমরা মিডিয়া তো সেটা চাবো, এবং আমার মনে হয় যে যত কম কথা বলবে তার জন্য বিপদ তত কম। বোবার শত্রু নেই, নেই। এবং তামিম ইকবাল যেটা করেছেন, আমার মনে হয় যে প্রশ্ন উত্তর নেননি, আমার মনে হয় যে এমন তারা তো করা উচিত, এর প্রত্যেকদিন প্রেস কনফারেন্সে না এসে তাদের একটা মিডিয়া স্টেটমেন্ট দিয়ে দিতে পারেন, এবং একজন মাত্র মুখপাত্র থাকবেন, একটি নির্দিষ্ট সময় তিনি নির্দিষ্ট প্রশ্নের উত্তর দেবেন, এবং কারো যদি এর বাইরে কোনো প্রশ্ন থাকে তাহলে তিনি লিখে নিতে পারেন, পরবর্তীতে তাকে মেল করে জানাবেন। আমার মনে হয় এটা একটা মানে হতে পারে, তাহলে বিতর্কটা কম থাকবে। আসলে তাদের মনোযোগ দেওয়া উচিত মিডিয়া ফোকাসের চেয়ে, ক্যামেরার সামনে না আসার চেয়ে, ওই যে বললাম যে ক্লাব ক্রিকেটারদের সবাইকে নিয়ে বসা উচিত, কারণ তারা কিন্তু বড় স্টেক হোল্ডার, এবং আমিনুল ইসলাম বুলবুল কিন্তু হারে হারে টের পেয়েছেন যে ক্লাব ক্রিকেটের ক্ষমতাটা কত। তো তামিম ইকবালকে এটা প্রধান এবং প্রথম কাজ হতে হবে, আমার মনে হয় যে তার এটা হলে ভালো হয়। আরো একটা কাজ করার সুযোগ আসলে এই মুহূর্তে তামিমের কাছে আছে কিনা, যেটা বুলবুল বলতেন আসলে ক্রিকেটকে বিকেন্দ্রীকরণ করবেন, তিনি ঢাকার বাইরে ছড়িয়ে দিবেন, তিনি আসলে ক্রিকেটটাই বন্ধ করে দিয়েছিলেন তার হাতে। সেই সুযোগটা হয়তো তামিম, এইটা নিয়ে নিশ্চয়ই আমরা পরে আলোচনা করবো, আজকে একেবারেই সময় শেষের পথে নিশ্চয়ই, কারণ এই 3 মাসে আমরা প্রচুর আলোচনা করবো, যেখানে আমরা ভুল দেখবো সেসব নিয়ে নিশ্চয়ই আমাদের কথা বলার অনেক কিছুই থাকবে। অনেকের একটা ধারণা থাকে মিডিয়াতে আসে যে এই ওর পক্ষে রাইট, এটা হয়ে যায়, কারণ ট্যাগিং এর একটা কালচার এই মুহূর্তে আমাদের দেশে চলছে, সেই জায়গা থেকে নিশ্চয়ই আমরা সবকিছু নিয়ে ভালো মন্দ নিয়ে কথা বলতেই চাই। সঞ্জয় সাহা পিয়াল, অসংখ্য ধন্যবাদ এতক্ষণ যুক্ত থাকার জন্য। দর্শক, আমরা কথা বলছিলাম নবনিযুক্ত অ্যাডহক কমিটির যে 11 জন, তারা কেমন পারফর্ম করতে পারেন, তামিমের বোর্ড কেমন ভাবে চলতে পারে, সবকিছু নিয়ে আমাদের সাথে আলোচনা এতক্ষণ ছিলেন ক্রীড়া সাংবাদিক সঞ্জয় সাহা পিয়াল।